স্বামীর নিথর রক্তাক্ত লাশের পাশে বসে আছি আমি। আমার হাতে ছুরি, নির্বাক হয়ে তাকিয়ে আছি লাশের দিকে। পুলিশ অফিসার আমার মাথায় পিস্তল তাক করে আমাকে বলল, আপনার স্বামীকে হত্যার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। আমি মুচকি হেসে বললাম, চলুন অফিসার, আমি আপনার সাথে যাওয়ার জন্য প্রস্তুত আছি। এমন সময় আমার শ্বশুর রুমের ভিতর ঢুকে বলল, খুন আমি করেছি, আমার কুলাঙ্গার ছেলেকে আমার নিজের হাতে আমি খুন করেছি। তখন পুলিশ অফিসার অবাক হয়ে বলল, আপনাদের দুজনের কথার আগাগোড়া তো কিছুই বুঝতে পারছি না। 999-এ ফোন দিয়ে আপনার বৌমা নিজেই বলেছে সে তার স্বামীকে হত্যা করেছে, আর আপনি এসে বলছেন আপনি আপনার ছেলেকে হত্যা করেছেন। অফিসার বলল, আমি সত্যি অবাক হচ্ছি আপনাদের দুজনের কথা শুনে। আসল ঘটনাটা আপনারা আমাকে খুলে বলুন। আমি বললাম, আসল ঘটনা শুনবেন? তাহলে শুনুন। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার স্বামী এসে আমার চুলের মুঠি ধরে আমাকে উঠে ইচ্ছা মতো মারধর করতে লাগলো। আমি অবাক হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম। আমি বললাম, আমি কি করেছি? তুমি অহেতুক আমাকে মারধর করছো কেন? আমার স্বামী বলল, কোনো কারণ ছাড়াই আমি তোর গায়ে কখনোই হাত তুলিনি। আজ কোনো একটা কারণ তো অবশ্যই আছে। কারণটা কি শুনবি? তাহলে আয়, বাহিরে আয়। এ কথা বলে চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে দিয়ে রুমের বাহিরে নিয়ে গেল। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল আমার মা আর আমার শ্বশুর। এমন সময় আমার স্বামী আমাকে চুলের মুঠি ধরে খাবার টেবিলে নিয়ে আসলো। আমার শ্বশুর আর আমার মা খাওয়া বাদ দিয়ে দুজনেই দাঁড়িয়ে গেল। আমার শ্বশুর আমার স্বামীকে বলল, কি ব্যাপার, তুই এইভাবে বৌমার চুলের মুঠি ধরে রাখছিস কেন? আমার স্বামী তার বাবাকে বলল, কারণ ও অন্যায় করেছে, যার কারণে ওকে আমি শাস্তি দিচ্ছি। আমার মা বলল, বাবা, আমার মেয়েটা কি এমন অন্যায় করেছে যে তুমি ওর চুলের মুঠি ধরে মারধর করছো? কি অন্যায় করেছে শুনবেন? আপনার ভাতের প্লেটে মাছের বড় মাথা আর আমার বাবার প্লেটে ছোট একটা মাছের টুকরো দিল কেন? তখন আমার শ্বশুর উত্তেজিত হয়ে বলল, দিন দিন তুই বোকা হয়ে যাচ্ছিস। বিআইন সাহেব আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, তাই বিআইনকে আমি মাছের বড় পিসটা দিয়েছি, বৌমা দেয়নি, আমি দিয়েছি। তখন আমার স্বামী আর কোনো কথা না বলে আমার চুলের মুঠি ছেড়ে দিয়ে রুমে চলে গেল। আমি তখন চুলটাকে ঠিক করে এমন একটা ভাব নিয়ে কথা বললাম যেন এখন কিছুই হয়নি। আমার মাকে বললাম, মা তুমি বসো, খাও। আর শ্বশুরকেও বললাম, আব্বা আপনিও বসে খাওয়া শেষ করে নেন। আমার শ্বশুর আমার মাকে বলল, বিআইন কিছু মনে করবেন না, আমার ছেলেটা ছোটবেলা থেকে একটু উগ্র মেজাজের। আমি ভুল করেছি, আমার বৌমার মতন এত লক্ষ্মী একটা মেয়েকে আমার ছেলের জন্য বউ করে এনে। আরো বলল, বৌমা তুমি একটু চেষ্টা করে দেখো ভালো হয় কিনা। আমি বললাম, বাবার একটা কথাও বলবেন না, আপনারা খেয়ে নিন তাড়াতাড়ি, আমি এগুলোকে কিছুই মনে করি না। বসুন, আমি আপনাদের জন্য ডাল নিয়ে আসছি। এ কথা বলেই আমি রান্নাঘরের দিকে চলে গেলাম। রাত 2টা বাজে, আমার স্বামী এখনো বাসায় ফিরছে না। আমি ঘুমাইনি, আমার স্বামীর জন্য বসে আছি। এরই মধ্যে আমার স্বামীও এসে পড়লো। এসে সাথে সাথে শার্টটা খুলে আমার মুখের উপরে ছুঁড়ে মারলো আর বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আমি বললাম, চলো খাবে। আমার স্বামী বলল, আমি খেয়ে এসেছি, পাটা আমার ভীষণ ব্যথা করছে, আমার পা গুলো টিপে দে তো। আমি আর কোনো কথা না বলে পা টিপতে লাগলাম। পা টিপতে টিপতে আমি বললাম, চলো রাতের খাবারটা খেয়ে তারপর একসাথে শুয়ে পড়বে। আমার স্বামী তখন রেগে গিয়ে লাফ দিয়ে উঠে বসে উত্তেজিত হয়ে বলল, তোর সমস্যা কি? আমি কি বলেছি আমি খাবো? আমার যখন ইচ্ছা হবে খেতে আমি তখনই খাবো। তোকে একটা কাজ দিয়েছি, সেই কাজটা তুই ঠিক মতন কর। এ কথা বলে আমার স্বামী আবারও শুয়ে পড়লো। আমি রাতে কিছুই খাইনি, আমার খুব খিদে পেয়েছে, কিন্তু তারপর আমি আমার স্বামীর পা টিপে যাচ্ছি। পরের দিন সকাল হতেই আমার মা চলে যাবে। তখন আমার শ্বশুর ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। আমার মাকে আমার শ্বশুর বলল, কি ব্যাপার বিআইন, কোথায় যাচ্ছেন? তখন আমার মা বলল, বাড়িতে যাচ্ছি বিআইন, আপনার কাছ থেকেই বিদায় নিতে আসলাম। এমন সময় আমার স্বামী আমাকে আবারও মারধর করতে শুরু করলো। আমার শ্বশুর আর আমার মা তা শুনতে পেল। আমার মা আর আমার শ্বশুর তখন দৌড়ে আসলো আমাদের রুমে। একটার পর একটা কিল ঘুষি আমার পিঠে মেরেই চলছে আমার স্বামী। আমি অনুনয় বিনয় করে আমার স্বামীকে বলছে, দয়া করে আপনি এমনটা করবেন না, আমার মা চলে যাক, তারপর আপনি যত খুশি আমাকে মারধর করবেন, কিন্তু কে শুনে কার কথা। একটার পর একটা মার দিয়েই চলেছে। এমন সময় আমার মা এসব দেখে আমার স্বামীর পা পড়ে গেল আর আমার স্বামীকে বলছে, বাবা তোমার পায়ে ধরছি আমি, তুমি আর আমার মেয়েটাকে মেরো না। আমি তখন আমার স্বামীর পা থেকে আমার মাকে দাঁড় করিয়ে বললাম, মা তুমি বাড়িতে যাও, আমাকে মারুক কাটুক, কিন্তু তুমি কোনো কথা বলবে না। আমার শ্বশুর তখন আমার স্বামীকে বলল, মানুষ খারাপ হয়, কিন্তু তোর মতন এত খারাপ মানুষ আমি কখনো দেখিনি, এইভাবে বউকে মারধর করে মানুষ। আমার স্বামী তখন হাসতে হাসতে বলল, বাহ অনেক দারুণ কথা বলেছো, আমার বউকে আমি মারছি তাতে তোমার কি? আমার শ্বশুর বলল, দিন দিন তুই প্রচন্ড বেয়াদব হয়ে গিয়েছিস, কোন কারণে বউকে এইভাবে মারধর করছিস? অকারণে ওকে আমি মারধর করিনি, ওর কাছে আমি 100 বার চা চেয়েছি, ও আমাকে চা দেয়নি। তখন আমি বললাম, আমি বারবার আপনাকে বলেছি, আমি ওয়াশরুমে ছিলাম, আমি শুনতে পাইনি। তখন আমার স্বামী বলল, চুপ, তোর কোনো কথাই আমি শুনবো না। আমার মা বলল, ঠিক আছে বাবা, আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, ও যদি এতই ভুল করে থাকে তাহলে এই ভুল করা মেয়েটার সাথে তোমার আর সংসার করতে হবে না। আমার শ্বশুর
তখন বলল, না বিআইন সাহেব, আমার বৌমা কোথাও যাবে না, আর বৌমা কোনো ভুল করেনি, সব ভুল আমার ছেলের। তখন আমার স্বামী বলল, বাবা তুমি না জেনে শুনে কেন উল্টাপাল্টা কথা বলছো? এই মহিলা যদি ছোটবেলা থেকে তার মেয়েকে রান্না বান্না শিখাতো, স্বামীর সেবা করতে হয় কিভাবে সেটা শিখাতো, তাহলে আজকে ওর গায়ে আমার হাত তুলতে হতো না। আমি বললাম, আপনি মিথ্যা অভিযোগে অভিযুক্ত করছেন আমাকে। আমি গতকাল রাতে সারা রাত না খেয়ে আপনার পা টিপেছি। আপনি যখন যেটা বলেন সেটাই আমি শুনি আর করি। আর শুধু শুধু আপনি আমার মাকে কেন দোষারোপ করছেন? আমার শ্বশুর বলল, বৌমা তুমি তোমার মায়ের সাথে চলে যাও, তোমার অপূর্ণতা যখন ও বুঝতে পারবে দেখবে ঠিকই ও তোমাকে গিয়ে নিয়ে আসবে। আমি বললাম, কিন্তু? তখন বাবা বলল, কোনো কিন্তু নয়। আমার মা তখন বাসা থেকে আমাকে নিয়ে বেরিয়ে গেল। 1 মাস পর আমি আমার শ্বশুর বাড়িতে আবার ফিরলাম। বাসায় ঢোকা মাত্রই ড্রয়িং রুম থেকে শুনতে পাচ্ছি কারোর হাসাহাসির শব্দ। আমি দরজার আড়াল থেকে উকি দিয়ে দেখতেই পাচ্ছি আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে বসে বসে হাসাহাসি করছে, আর একজন আরেকজনকে বারবার জড়িয়ে ধরছে। এরপর আমি রুমের ভিতরে ঢুকে চিৎকার করে বললাম, এ সমস্ত কি করছেন আপনি? তখন দুজনেই চমকে উঠে দাঁড়িয়ে গেল। আমার স্বামী বলল, আমি কি করছি তোকে বলতে হবে কেন? তোকে এখানে কে ডেকেছে? আমি তখন চিৎকার দিয়ে বললাম, আমার স্বামীর বাড়ি, আমার সংসার, আমাকে কে ডাকবে এখানে? আর আমি আসবো না তো কে আসবে? আমার স্বামী বলল, তুই চলে গিয়েছিলি, আমি কি তোকে ডেকেছি? একবারও ডাকিনি, আর তোকে আমি আনতেও যাইনি। তুই আর ডিস্টার্ব না করে এখান থেকে চলে যা। পাশে থাকা মেয়েটি আমার স্বামীকে বলল, ডার্লিং এটাই কি তোমার সেই খ্যাত মার্কা বউটা? আর আমাকে বলল, তুমি এখান থেকে চলে যাও, তুমি আমাদের মাঝখানে ডিস্টার্ব করো না, আমি আমার ডার্লিংকে নিয়ে বেডরুমে যাচ্ছি। এই কথাটা শোনা মাত্রই আমার মাথায় রক্ত চড়ে গেল। আমি বললাম, তাহলে আমার শ্বশুর আমাকে ফোন দিয়ে যেটা বলেছে তাহলে সেটাই সত্যি হলো। আপনি ইদানিংকাল মেয়ে মানুষ নিয়ে বাসার ভিতরে আসেন। আমার স্বামী বলল, আমি আনন্দ ফুর্তি করি, তাহলে তোর বাপের কি? চলো ডার্লিং বেডরুমে যাই। কথা বলেই বেডরুমের দিকে চলে গেল। চোখের সামনে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে বেডরুমে যেতে দেখে স্ত্রী হিসেবে খারাপ লাগারই কথা। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এরপর টি টেবিলে থাকা ফলের ঝুড়ি থেকে একটা ছুরি আমি হাতে নিলাম। এমন সময় আমার স্বামী আর ওই মেয়েটি অন্তরঙ্গ অবস্থায় যাবে, তখনই আমি আমার স্বামীর পিঠের উপরে গিয়ে একটার পর একটা আঘাত করতে লাগলাম। আমার স্বামী তখন লুটিয়ে পড়লো বিছানায়। মেয়েটি তখন ভয়ে চিৎকার দিয়ে উঠে বাসা থেকে পালিয়ে গেল। আমি হাতে ফোনটা নিয়ে কল দিলাম 999-এ। এরপর আমার শ্বশুর কান্না করতে করতে অফিসারকে বলল, এবার আপনিই বলুন অফিসার, এখানে আমার বৌমার দোষটা কি ছিল? আমার খারাপ বদমাইশ ছেলেটাকে হত্যা করেছে। আমার শ্বশুর আরো বলল, আমি মনে করি আমার বৌমা সঠিক কাজটি করেছে। এমন করুণ কাহিনী শুনে অফিসারের চোখেও পানি ছলছল করছে। এরপর অফিসার আইনের বিরুদ্ধে গিয়ে তার কিছু করতে পারে না, আমাকে অ্যারেস্ট করে নিল। এর 6 মাস পর আমি জামিনে ছাড়া পেলাম। জামিনে ছাড়া পাওয়ার পর আমি আমার বাবার বাসায় গিয়ে থাকলাম। এখন আমার জীবন এভাবেই কাটছে। হয়তো আমার স্বামীটা যদি ঠিক থাকতো তাহলে আমার জীবনের মোড়টা আজ এরকম হতো না।